এক বছরে গোল্ড ইটিএফ বা সোনা ধরতে পারেন, এক বছরে রিটার্ন দিয়েছে 53%। সেখানে শেয়ার মার্কেট রিটার্ন দিয়েছে কত দেখবেন? মাত্র 6%। এখন এই মুহূর্তে যে যারা ভিডিওটা দেখছেন তাদের এই মুহূর্তে দুটো কোয়েশ্চেন মাথায় আসতে পারে। এক তো ভাবতে পারেন যে একটু আগে যদি ইনভেস্ট করে রাখতাম তাহলে হয়তো কিছুটা বেশি রিটার্ন পেতাম, বা ভাবছেন যে এখন কি ইনভেস্ট করা যাবে নাকি সোনার দাম আরও পড়বে, বা এখন ইনভেস্ট করলে আমি কীভাবে ইনভেস্ট করব। চিন্তা করার দরকার নেই, সেই সলিউশন দেওয়ার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি মেনলি যে পয়েন্টগুলো ডিসকাস করব সেটা হচ্ছে যে গোল্ড ইনভেস্ট করার কী কী উপায়, হাউ টু ইনভেস্ট। নেক্সট হচ্ছে কী কী মিস্টেকগুলো আমাদেরকে ইনভেস্ট করার আগে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে এখন কি আমি ইনভেস্ট করব, চলুন স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক। প্রথমে আসি হাউ টু ইনভেস্ট। দেখুন, আমি খুব সিম্পল মাইন্ড ম্যাপের সাহায্যে জিনিসটা বোঝাবো যাতে আপনাদের এটা পার্মানেন্টলি মনে থাকে, ঠিক আছে? যেমন এই গোল্ড অ্যাকচুয়ালি ইনভেস্ট করার সবচেয়ে বেস্ট যে উপায়টা ছিল, আমি ছিল এই কারণেই বলছি, সেটা এখন ক্লোজড হয়ে গেছে, গভর্নমেন্ট সেটা ক্লোজ করে দিয়েছে। সেটা হচ্ছে সোভেরেন গোল্ড বন্ড। এই সোভেরেন গোল্ড বন্ডটা অ্যাকচুয়ালি আরবিআই ইস্যু করেছিল, সেটা এত সোনার দাম বেড়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে। তো ঠিক আছে, এটা তো আমাদের কাছে অপশন ছিল, তো এখন সেটা নেই, তো আমাদের কিছু করার নেই। তাহলে পড়ে থাকে বাকি 4টি অপশন। একটা হচ্ছে, তার মধ্যে হচ্ছে ফিজিক্যাল গোল্ড। ফিজিক্যাল গোল্ড বলতে আমাদের কাছে, আমি যেটাকে আমাদের গয়না বলি সেটাকে কনসিডারই করছি না, কারণ গয়না কোনো ইনভেস্টমেন্ট নয়। অনেকে করেন কি, কয়েন বা বার কিনে রাখেন। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমার মতে। সেগুলো হলো, এক, যেমন আপনাকে এর জন্য মেকিং চার্জেস দিতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই মেকিং চার্জেসটা আপনি যদি একটা গয়না বানান তার থেকে অনেকটাই কম, কিন্তু স্টিল আপনাকে কিছু মেকিং চার্জেস দিতে হয়। তারপরে আছে 3% আপনাকে জিএসটি তার উপরে দিতে হবে। এবং সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে সেফটি ইস্যু। এই সেফটি ইস্যুটাকে রিজলভ করার জন্য আমরা জেনারেলি কী করি, সাধারণ আমরা যারা মধ্যবিত্ত মানুষ তারা আমরা কী করি, লকার ভাড়া করি ব্যাংকে, এবং সেই লকার ভাড়া করতে গেলে আমাকে সেই ব্যাংকে একটা অ্যাসোসিয়েটেড এফডি করতে হয়। সেটা আমি যতদূর জানি 50,000 মিনিমাম। তাহলে বুঝতে পারছেন, এতগুলো পয়েন্ট আমাকে তখন কনসিডার করতে হয় যদি আমি ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করি, তখন এফেক্টিভ রিটার্নটা অনেকটাই কমে যায়। ওকে, নেক্সট অপশন কি? নেক্সট অপশন হচ্ছে আপনার ডিজিটাল গোল্ড। এবার ডিজিটাল গোল্ড কী করে? ডিজিটাল গোল্ড অ্যাকচুয়ালি ফিজিক্যাল গোল্ডের দুটো প্রবলেমকে কিন্তু সলভ করে দেয়। এক্ষেত্রে নো মেকিং চার্জ, ওকে, আপনার এখানে যেটা সেফটি ইস্যু, মানে আপনাকে লকার ভাড়া করতে হচ্ছে না, সেফটি ইস্যুটাকে সলভ করে দিচ্ছে। বাট এখানে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনাকে জিএসটিটা কিন্তু ভরতেই হবে। সেটা আপনি যখন বাই করবেন তখনও 3% জিএসটি, যখন সেল করবেন তখনও 3% জিএসটি আপনাকে দিতে হবে। তো এটাও করে কি আপনার এফেক্টিভ রিটার্নটাকে অনেকটাই কমিয়ে দেয়। তাহলে এখন পড়ে থাকছে বাকি যে দুটো অপশন, সেগুলো হচ্ছে গোল্ড মিউচুয়াল ফান্ড আর হচ্ছে গোল্ড ইটিএফ। দেখুন, এই দুটোর মধ্যে, এই গোল্ড মিউচুয়াল ফান্ড এবং গোল্ড ইটিএফের মধ্যে ভালো খারাপ বলে কিছু নেই। যদি এটা ডিপেন্ড করে আপনি কেমন ইনভেস্টার্সের নেচার অনুযায়ী। আমি এই কারণে দুটোরই ডিফারেন্ট যে প্রপার্টিসগুলো আলোচনা করব, তারপরে আপনারাই চুজ করতে পারবেন যে আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি গোল্ড ইটিএফে ইনভেস্ট করবেন। এবং শেষে আমিও জানাবো আমি কোনটা প্রেফার করি, তো সেটা আমি জানাবো। কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি যে গোল্ড মিউচুয়াল ফান্ডের কী কী প্রপার্টিস আর গোল্ড ইটিএফের কী কী প্রপার্টিস। ওকে, ফার্স্ট আসি গোল্ড মিউচুয়াল ফান্ড। এক্ষেত্রে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট লাগে না। ডিম্যাট অ্যাকাউন্ট জেনারেলি আমাদের শেয়ার কেনা বেচার ক্ষেত্রে লাগে, তো সেইটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট না হলেও চলে। সো এক্ষেত্রে গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট লাগছে না। আর ডিম্যাট অ্যাকাউন্ট যেহেতু একটা চার্জ করে প্রতি বছর, তো সেই ক্ষেত্রে আপনাকে সেই চার্জটাও দিতে হবে না। ওকে, নেক্সট, এটা কীভাবে রিটার্ন জেনারেট করে? ধরুন এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন এ, বি, সি তিনটে ডিফারেন্ট গোল্ড ইটিএফ, ওকে, নট মিউচুয়াল ফান্ড। এক্ষেত্রে ডি হচ্ছে একটা গোল্ড মিউচুয়াল ফান্ড কোম্পানি। আপনি কি করছেন? আপনি ধরুন এক্স, আপনি টাকাটা দিলেন ডিকে ইনভেস্ট করার জন্য। ডি করলো কি, আপনার হয়ে টাকাটা এতে কিছুটা দিল, বিতে কিছুটা দিল, সিতে কিছুটা দিল, ঠিক আছে? সেইখান থেকে আপনার জন্য রিটার্ন একটা জেনারেট করলো। এবার এক্ষেত্রে কী হয়, আপনি যখন ডি আপনার হয়ে টাকাটা ম্যানেজ করছে, তাহলে ডি একটা এক্সপেন্স রেশিও নিচ্ছে। ধরলাম এ কোম্পানিতে লাগাচ্ছে, বি কোম্পানিতেও লাগাচ্ছে, সি কোম্পানিতেও লাগাচ্ছে মেবি, তাহলে এই তিনটে কোম্পানি ডি এর কাছ থেকেও চার্জ করবে, বি মেবি কিছু কিছু চার্জ করবে, সি, ডি। তাহলে সবগুলো, ডি তো আর নিজের পকেট থেকে টাকাটা দেবে না, তাহলে ও কী করবে, আপনার কাছ থেকে যে টাকাটা চার্জ করবে তার মধ্যেই এই কোম্পানিকেও যে এক্সপেন্স যে টাকাটা চার্জ করছে সেটাও নিয়ে নেবে, বি বা সি কোম্পানির কাছ থেকেও যে টাকাগুলো, ও সবগুলো অ্যাকিউমুলেট করে আপনার কাছ থেকে একটা এক্সপেন্স রেশিও চার্জ করবে। তাহলে বুঝতেই পারছেন কি এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা ওই কারণে হাই হয়ে যায়। আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ আমার মতে, সেটা হচ্ছে ট্যাক্সেশন। কীরকম? দেখুন, যে কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সেশন স্ট্রাকচারটা হচ্ছে, যদি আপনি লং টার্ম হয় সেটা আপনাকে দিতে হবে 12.5%, যদি আপনি শর্ট টার্ম ইনভেস্ট করেন তাহলে সেটা আপনাকে দিতে হবে 20%।
এখানে গল্পটা হচ্ছে মানে গোল্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 2 ইয়ার্সটাকে কনসিডার করা হয় অ্যাজ লং টার্ম। ফলে 2 ইয়ার্সের আগে যদি আপনি আপনার গোল্ড বেচতে চান তাহলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে, যেটা আমার মনে হয় একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। ওকে না, এরপরে আসি আমরা গোল্ড ইটিএফের ক্ষেত্রে। ইটিএফের ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ওকে, যে আমরা যে এক্সচেঞ্জ মানে স্টক মার্কেট এক্সচেঞ্জ, সেখানে এটা ট্রেড করা যায় লাইক শেয়ার বাই অ্যান্ড সেল। ওকে, সো এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? এক্ষেত্রে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট থাকতেই হবে। ডিম্যাট অ্যাকাউন্ট ইজ নিডেড। তো স্বাভাবিকভাবেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টের জন্য প্রতি বছর একটা চার্জ দিতে হয়, বাট আমার মনে হয় সেটা অনেকটাই কম। আচ্ছা, এর ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা কি? ধরুন আপনি এই কোম্পানিকে টাকা দিলেন। ওকে, এই কোম্পানি আপনার এগেনস্টে 99.9% পিওর গোল্ড কিনবে, এবং গোল্ডের দাম যেমন বাড়বে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও সেরকম বাড়বে। ওকে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা বুঝলেন, ইটিএফ কীভাবে রিটার্ন জেনারেট করে। ওকে, এক্ষেত্রে যেমন বললাম যে এটা যেহেতু এক্সচেঞ্জ মানে স্টক মার্কেটে বাই অ্যান্ড সেল করা যায়, তো আপনি যখন খুশি বাই যখন খুশি সেল করতে পারেন। এক্ষেত্রে এক্সপেন্স রেশিওটাও খুব লো, কারণ এটা আপনি মাল্টিপল কোম্পানিতে লাগাচ্ছেন না, আপনি যে কোনো একটা কোম্পানিতে লাগাচ্ছেন এবং সেই কোম্পানির আপনি এক্সপেন্স রেশিও দিচ্ছেন। ওকে, এই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হলো মানে ইটিএফের ক্ষেত্রে আমার মতে, সেটা হচ্ছে ট্যাক্সেশন। এক্ষেত্রে দেখুন 1 ইয়ার ফর এলটিসিজি, এখানেও এলটিসিজির জন্য আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে, কিন্তু এখানে 1 ইয়ারটাকে কনসিডার করা হয় লং টার্ম, ফলে খুব ইজি মানে ট্যাক্স, এটা অনেকটা ট্যাক্স ফ্রেন্ডলি হয়ে যায়। ওকে, নেক্সট যে পয়েন্টটা আমাদেরকে ভাবতে হবে, ধরুন জেনে তো গেলাম। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে আমার যদি এমনি পার্সোনাল চয়েস বলতে পারেন, আমি ইটিএফকে প্রেফার করি। হ্যাঁ, কোন কোম্পানির ইটিএফ তার জন্য আপনাকে কিছু পয়েন্টস দেখতে হবে, আমার এখানে কোনো রেকমেন্ডেশন নেই। আমি জাস্ট বলতে পারি যে আমি যে কোনো কোম্পানির ইটিএফ, সেটা আমি ইনভেস্ট করার আগে রিসার্চ করি, আমি সেগুলো পয়েন্টগুলোতে আসছি যে কী কী মিস্টেক না করতে। তো সেগুলো আপনি যদি জানার পরে আপনি নিজেও সেখান থেকে একটা বেটার ইটিএফ চুজ করতে পারবেন। চলো সেই পয়েন্টগুলো ডিসকাস করা যাক। তো মিস্টেক বলতে যেটা হয়, এখানে একটা ইটিএফের সবচেয়ে বড় যেটা আপনার মানে প্রবলেম, সেটা হচ্ছে লিকুইডিটি। ইটিএফে যে কোনো অ্যাসেটের ক্ষেত্রে আপনি কিনে তো নিলেন, কিন্তু সেটা যদি আপনি সঠিক সময় আপনার দরকারের সময় যদি বেচতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই অ্যাসেটের কোনো দাম নেই। যে কারণে আমি পার্সোনালি ল্যান্ডটাকে একটু প্রেফার কম করি, কারণ ল্যান্ড আপনি দরকারের সময় বেচতে পারবেন না। খুব রেয়ার আপনার যে দরকার আপনি আজকে চাইছেন কালকে আপনি ল্যান্ড বেচতে পারবেন, সেটা খুবই ডিফিকাল্ট একটা প্রসেস হয়ে যায়। এনিওয়ে, তো লিকুইডিটিটা একটা বড় সমস্যা ইটিএফের ক্ষেত্রে, কিন্তু সেইটা প্রবলেম সলভ করা যায় যদি আপনি হাই ট্রেডিং ভলিউম, যদি আপনি কোনো ইকুইটি পান। আমি এক্সাম্পল দেখাচ্ছি, ধরুন আমি এই ইটিএফটা গ্রোথে যাই। ওকে, ধরুন আমি এই এইচডিএফসি গোল্ড ইটিএফটা চেক করছি। এটা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল নিলাম। এক্ষেত্রে আমি যদি এর ভলিউম দেখি, ওকে, এটা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড, সরি আমাকে ইটিএফটাতে যেতে হবে। ইটিএফের ক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে ভলিউমটা আপনি যদি চেক করেন, ভলিউমটা অনেকটাই হাই। আবার আমি যদি অন্য কোনো ইটিএফে যাই, দেখি তার ভলিউমটা কেমন, এক্ষেত্রেও ভলিউমটা দেখুন যথেষ্ট ঠিকঠাক। তো আমাদেরকে এইরকম হাই ভলিউমওয়ালা ইটিএফ কিনতে হবে। তার মানে কি, হাই ভলিউম মানে আপনার সেখানে বায়ারও আছে সেলারও আছে, মানে আপনি যেই প্রাইসে সেল করতে চান সেই প্রাইসে আপনি কোনো না কোনো বায়ার পেয়ে যাবেন, তাহলে আপনার মানে এখানে স্টাক হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো ভলিউমটা মাথায় রাখতে হবে। যে কোনো গোল্ড ইটিএফের, যে কোনো ইটিএফের ক্ষেত্রে হাই ট্রেডিং ভলিউমটাই আপনার ক্ষেত্রে প্রেফারেবল হবে। নেক্সট হচ্ছে দেখতে হবে, সেটা হচ্ছে ট্র্যাকিং এরার। যদি মানে আমরা তো গোল্ডের প্রাইসের সঙ্গে এটা ওঠানামা হয়, গোল্ডের প্রাইস এবং আপনার এক্সপেন্স রেশিও সবগুলো ক্যালকুলেট করে যে কিছুটা ডিফারেন্স হয় গোল্ডের প্রাইসের সঙ্গে, তো সেই কারণে ট্র্যাকিং এরারটা আমাদেরকে দেখতে হবে। যদি কোনো ইটিএফের ক্ষেত্রে ট্র্যাকিং এরারটা খুব হাই হয়, তাহলে সেই ইটিএফটা অ্যাভয়েড করাই বেটার। যত লো ট্র্যাকিং এরার হবে, তার মানে ও গোল্ডের প্রাইসটাকে ততটাই ক্লোজলি ফলো করছে। ওকে, আর নেক্সট পয়েন্ট হচ্ছে লো এক্সপেন্স রেশিও। দেখুন ইটিএফের মধ্যেও কিছু কোম্পানি আছে যেখানে আপনাকে এক্সপেন্স রেশিও, বিভিন্ন রকমের এক্সপেন্স রেশিও আছে। তো সেইখানের মধ্যেও আমরা দেখবো যে এই পয়েন্টগুলো দেখে, লিকুইডিটি ট্র্যাকিং এরার দেখার পরে দেখবো সেখান থেকে যখন আপনি ছাড়াই বাছাই করবেন, আপনি কিছু ইটিএফ শর্টলিস্ট করলেন, সেই শর্টলিস্টগুলোর মধ্যে যেটা এক্সপেন্স রেশিও কম, আপনি তার সেটা চয়েস করতে পারেন। ওকে, এবারে যে মেইন কোয়েশ্চেনটা, যে এখন গোল্ডের দাম তো বেড়ে গেছে, ইনভেস্ট করার প্রসেসও আপনি জেনে গেছেন, তাহলে আপনি কি এখন ইনভেস্ট করবেন? দেখুন আমি এই মুহূর্তে আপনাকে বলবো, যদি লামসাম অ্যামাউন্ট আপনি ভাবেন যে ইনভেস্ট করবেন, আমি বলবো করার দরকার নেই। এই কারণে করার দরকার নেই, যেহেতু গোল্ড একটা সাফিসিয়েন্ট র্যালি দিয়ে ফেলেছে, তো এর পরে কিন্তু গোল্ড চাইলেই কিছুটা মার্কেট ভ্যালু কমতেই পারে। এটা অনেকটাই মানে 1 বছরে 50% রিটার্ন, ইটস ইনসেন। মানে এটা খুব একটা হেলদি রিটার্ন নয়।
তো যাই হোক, তো সেই কারণের জন্য আমি যদি আপনাকে বলি আমার সলিউশন, দেখুন 10% আপনার পোর্টফোলিওর সবসময় গোল্ডে থাকা উচিত, কারণ গোল্ড একটা সেফটি অ্যাসেট, আপনাকে সেফটি ইস্যু দেয়। গোল্ডের রিটার্নটা জেনারেলি শেয়ার মার্কেট থেকে কমই হয়, কিন্তু একটা আপনাকে সেফ হ্যাভেন বলতে পারি। তো সেই কারণের জন্য টাইম করার দরকার নেই যে এই সময় প্রচুর ইনভেস্ট করে দেবো কি করবো না। বেটার আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা গোল্ডে ইনভেস্ট করতে থাকুন, এবং লং টার্মে আপনি দেখবেন আপনার পোর্টফোলিও যথেষ্ট ভালো পারফর্ম করবে। আশা করছি কমপ্লিট ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। তো ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ।